সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে শতাধিক ককটেল ও অস্ত্রসহ 2 জামায়াত কর্মী আটক। পুলিশের ধারণা, যুদ্ধাপরাধীদের বিচার বানচালে নাশকতার চেষ্টা। জামাত শিবির তারা যে স্যাবোটেজগুলো করতে চাচ্ছে বাংলাদেশের এই ল অ্যান্ড অর্ডার অবস্থা কি করার জন্য, এটা তার অংশ হিসেবে হতে পারে। যুদ্ধাপরাধীদের বিচার যতই বিলম্বিত হবে, দেশের নিরাপত্তা ততই বিঘ্নিত হবে। গোলটেবিল বৈঠকে মত সুশীল সমাজের। জামাত, রাজাকার, আলবদর এইসব সংগঠনের বিচার না করে শুধু কয়েকজন ব্যক্তির বিচার করে সরকার বসে থাকবে, এই বিচার আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। ফাঁসির অপরাধীদেরকে রক্ষা করবার জন্য আমাদের দেশের অভ্যন্তরেই শুধু আজকে ষড়যন্ত্র চলছে না, বিদেশেও আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। যুদ্ধ অপরাধীদের বিচার যতই ঝুলতে থাকবে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা ততই ঝুলতে থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি সঞ্জনা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। এমপিও ভুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে মাধ্যমিক শিক্ষকদের আমরণ অনশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর ঘটনায় 17 জনের সম্পৃক্ততা, ছেড়ে দেওয়া হয়েছে বাকি 5 জনকে। বিটিআরসির ফান্ডের বিপুল পরিমাণ অলস টাকা টেলিযোগাযোগ খাতের উন্নয়নে ব্যবহারের তাগিদ। শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর। পরিবারের অভাব দমাতে পারেনি রাজশাহীর গোদাগাড়ির 3 কন্যাকে। পড়ালেখা চালিয়ে নিতে কলমের পাশাপাশি হাতে নিয়েছে কাস্তেও। এবং উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে শীত নামতে শুরু করেছে উত্তরের জনপদে। রোগবালাই থেকে রক্ষা পেতে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে 101টি ককটেল ও 2টি পাইপ গান সহ 2 জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল এবং সিলেটে অবস্থানরত বিদেশিদের মাঝে আতঙ্ক ছড়াতে নাশকতার উদ্দেশ্যে এই অস্ত্র জড়ো করা হয়েছিল বলে ধারণা পুলিশের। বেলা 12টায় সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, ভোরে আশিঘর গ্রামে ইমরুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ইমরুল পালিয়ে যায়। পরে তার বাড়ি থেকে 7টি ককটেল উদ্ধার করা হয়। এরপর হাঁটুভাঙ্গায় তার সহযোগী মোজাম্মেলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। মোজাম্মেলকে আটক করা হলে তার দেয়া তথ্য অনুযায়ী বাড়ির ভেতর থেকে 94টি ককটেল এবং 2টি পাইপ গান উদ্ধার করা হয়। এ সময় রুমন নামে আরও একজনকে আটক করে পুলিশ। জব্দ করা হয় বেশ কিছু জঙ্গি প্রচারণার বই। পুরো বিষয়টাই একটা জামাত শিবির বা আরো যে কিছু রাজনৈতিক দল আপনারা জানেন, তারা যে স্যাবোটেজগুলো করতে চাচ্ছে বাংলাদেশের এই ল অ্যান্ড অর্ডার অবস্থা কি করার জন্য, এটা তার অংশ হিসেবে হতে পারে। শুধু যুদ্ধাপরাধীর যে বিচার কার্যকর হবে এটা না, বিদেশি যারা আছে তাদেরকে অনেক সময় দেখা গেল যে একটা ভয় দেওয়ার জন্য অথবা একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। যুদ্ধাপরাধীদের বিচার যতই বিলম্বিত হবে, দেশের নিরাপত্তা ততই বিঘ্নিত হবে বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সকালে রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন ও নিরাপত্তা শীর্ষক আলোচনায় তারা একথা বলেন। এ সময় তারা দল হিসেবে জামায়াতেরও বিচার দাবি করেন। তারা আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধ চলাকালীন সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালানোর অভিযোগ রয়েছে জামাতের বিরুদ্ধে। বর্তমানে জামাত ও বিএনপির 2 শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় রিভিউর অপেক্ষায় রয়েছে। এই অবস্থায় সম্প্রতি দেশে 2 বিদেশি নাগরিক হত্যাসহ হোসেনি দালানে বোমা হামলার ঘটনা ঘটে গেছে। এই অবস্থায় শনিবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন ও নিরাপত্তা বিষয়ক গোলটেবিল বৈঠক হয়। বৈঠকে বক্তারা যুদ্ধাপরাধীদের পাশাপাশি দল হিসেবে জামাতের বিচারের দাবি করেন। দ্বিতীয় ট্রাইব্যুনাল যেটা, এটা পুনর্জীবিত করে জামাত এবং পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার ট্রাইব্যুনালে শুরু করতে হবে। জামাত, রাজাকার, আলবদর এইসব সংগঠনের বিচার না করে শুধু কয়েকজন ব্যক্তির বিচার করে সরকার বসে থাকবে, এই বিচার আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবার জন্য
এবং ফাঁসির অপরাধীদেরকে রক্ষা করবার জন্য আমাদের দেশের অভ্যন্তরেই শুধু আজকে ষড়যন্ত্র চলছে না, বিদেশেও আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। নিরাপত্তাকে জিম্মি করেই দেশের বর্তমান রাজনীতি আবর্তিত হচ্ছে বলে অভিমত নিরাপত্তা বিশ্লেষকদের। যুদ্ধ অপরাধীদের বিচার যতই ঝুলতে থাকবে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা ততই ঝুলতে থাকবে। মানুষের নিরাপত্তা যদি বিধান করতে হয়, তাহলে যুদ্ধ অপরাধীদের বিচারও শেষ করতে হবে। স্বচ্ছতা নিয়ে যদি প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্ন যদি করে হিউম্যান রাইটস ওয়াচ, সেই প্রশ্ন যদি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো অর্গানাইজেশন করে, তাহলে আমি বলবো আপনারা একটিবার নিজেরা বলুন তো আপনারা কতখানি স্বচ্ছ। যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান আলোচকরা। পুনরায় তৈরি হয়ে গেছে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। এমপিওভুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। অনশনে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়লেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার আশ্বাস দেওয়ার পরও এমপিওভুক্তির দাবি মেনে না নেয়ায় এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনরত শিক্ষকরা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ছাড়া বোধহয় আমাদের কেউ নেই। শিক্ষামন্ত্রী বারবার একই কথা বলেছেন, কিন্তু কাজের কাজ কিছুই করছেন না। শুধু বেঁচে থাকার মৌলিক তাগিদেই এক শিক্ষকের এই করুণ আর্তি, অথচ জাতি গঠনের অন্যতম রূপকার তারা। কিন্তু কেন তাদের এই কান্না? সারাদিন অফিস করে ক্লাস করে বাড়ি ফিরে যাই, কিন্তু সন্তানরা বলে আব্বু তুমি 1 মাস ক্লাস করলে কিন্তু বেতন তো নিয়ে আসো না, টাকা তো দাও না আব্বু, শার্ট কিনতে পারি না। পাঠদানের অনুমতি নিয়ে তারপরে স্বীকৃতি নিয়ে আমরা শিক্ষাদান করে যাচ্ছি, অথচ আমরা 1 পয়সার বেতন পাই না। সারা দেশে প্রায় 8000 শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 1 লাখ শিক্ষক এখন মানবতার জীবনযাপন করছেন তাদের প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হয়। শিক্ষকদের অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া হলেও তাদের দাবি পূরণ হয়নি। আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে আমাদেরকে বারবার তারা আমাদেরকে বঞ্চিত করতেছেন। আজ 3 বছর হলো আমাদের এমপিওভুক্ত দেওয়া হলো না, আবারও তিনি একই কথা বলছেন যে আপনাদের প্রতি আমি সদয়। উনি কি সদয় হয়েছেন? 2013 সালে আন্দোলনের পর দ্বিতীয় দফায় গত 28 অক্টোবর শিক্ষকরা আন্দোলন শুরু করলেও সরকারের পক্ষ থেকে এমপিওভুক্তির বিষয়ে কোনো সমাধান না পাওয়ায় গত শুক্রবার থেকে শতাধিক শিক্ষক অনশন শুরু করেন। এমপিওভুক্তির জন্য এসব শিক্ষকরা প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন। এমপিওভুক্তির ব্যাপারে যদি একটা সিদ্ধান্ত নেন, আমরা পরিবার পরিজন নিয়ে এই মানবতার জীবনযাপন থেকে আমরা মুক্তি পাবো। 2010 সালে 1624টি নন এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির পর পর্যায়ক্রমে স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে এমপিওভুক্তির আশ্বাস দেওয়া হয়েছিল। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, গতকাল থেকে আমরা দেখছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই নন এমপিওভুক্ত বিদ্যালয়ের শিক্ষকরা, বিভিন্ন বিদ্যালয় সহ এখানে কলেজের শিক্ষকরা তারাই অনশন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং তারা আমরণ এই অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আপনি যদি দেখি যে গতকালকে সকাল থেকে আমরা যেমনটি দেখছিলাম তারা এই অনশন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং এই অনশন কর্মসূচির ফলে আসলে সকাল থেকে আমরা দেখেছি এদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়েছেন, এর মধ্যে একজনকে হাসপাতালেও নেওয়া হয়েছে। তবে তারা, আমি যখন তাদের সাথে কথা বলছিলাম, তারা বলেছেন যে তারা এর মধ্যে কয়েকজন এমন শিক্ষক আছে যারা একটু বয়স্ক, যে তারা প্রায় 15 বছরের ঊর্ধ্ব সময় ধরে এই তাদের বিদ্যালয়টিকে, তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করার দাবিতে আন্দোলন করে আসছেন এবং তারা বলছেন বছরের পর বছর ধরে বারবার আন্দোলনের করার ফলেও আসলে তারা এর কোনো ফল পাচ্ছে না এবং যার ফলে তারা এই যে রাজপথে এই অনশনের মতো কর্মসূচি বেছে নিয়েছেন এবং তারা বলেছেন যে শিক্ষামন্ত্রী সহ অর্থমন্ত্রীও তাদের একাধিকবার তাদের বলেছেন তাদের এমপিওভুক্ত করা হবে এবং তাদের এই যে তারা বলছেন যে এই বিনা বেতনে বছরের পর বছর তাদের যে দুর্বিষহ জীবন কাটছে, এই জীবনের অবসান ঘটানোর বিভিন্ন আশ্বাস তারা দিয়েছেন। তবে তার কোনো ফল
তারা পায়নি। অবশেষে তারা এই যে 5 দফা দাবি, এই 5 দফা দাবিতে তারা এই যে অনশন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং তারা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত করা, অবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ, শিক্ষার্থীদের ইন্ডেক্স নাম্বার দেয়া, স্বীকৃতির সময় থেকে চাকরির বয়স গণনা করা সহ 5 দফা দাবিতে তারা তাদের এই আন্দোলন করছেন এবং তারা সবশেষ বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় থেকে বিভিন্ন আশ্বাসের পরেও যখন তারা কোনো প্রতিকার বা ইতিবাচক কোনো অগ্রগতি দেখছেন না, তখনই তারা অনশন কর্মসূচির দিকে গিয়েছেন এবং তারা বলছেন যে এখন তারা কেবলমাত্র সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এই বিষয়ে এবং তারা বলছেন কেবলমাত্র প্রধানমন্ত্রীর কাছে তারা বিনীতভাবে অনুরোধ জানিয়েছে যে প্রধানমন্ত্রী তাদের প্রতি সদয় দৃষ্টি হয়ে এই বিষয়টি তার দৃষ্টিগোচর আনেন এবং তাদের প্রতি একটি ইতিবাচক সাড়া দেন। তো এই বিষয় নিয়ে তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা এখান থেকে তাদের এই বিভিন্ন বক্তব্য তারা তুলে ধরছেন। তো এই ছিল এখনকার মতো প্রেস ক্লাব থেকে শিক্ষকদের আন্দোলন এবং অনশন কর্মসূচির আমার কাছে সর্বশেষ খবর। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচির খবর জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ লিমন। দেখছেন দুপুরের সময়। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে আটক 22 জনের মধ্যে 17 জনের সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দা পুলিশ। তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তারা একথা জানান। এ সময় বলা হয়, গতকাল ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগে ও পরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালান গোয়েন্দারা। অভিযানে 22 জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ষড়যন্ত্রের সঙ্গে তাদের 17 জনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে দাবি করেন গোয়েন্দারা। আটককৃতরা পরীক্ষার্থীদের কয়েকজনকে প্রশ্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ নিয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। এছাড়া আটক হওয়া অন্য 5 জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান কর্মকর্তারা। তাদের কাছ থেকে আমরা প্রচুর ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, কপি, পাশাপাশি মার্কশিট এগুলো উদ্ধার করা হয়েছে। কারণ যে সমস্ত ছাত্ররা তাদের কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা দিবে, তাদের সাথে শর্ত ছিল যে এই পরীক্ষা দেওয়ার পরে এই টাকা যে 3 থেকে 5 লাখ টাকা যেটা তাদের চুক্তি হয়েছিল, এই টাকা এই প্রশ্নপত্র টাকা দেওয়ার পরে এই প্রশ্নপত্র এই সার্টিফিকেট তারা ফেরত নেবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সোশ্যাল অব্লিগেটরি ফান্ড এসওএফ এ 700 কোটি টাকারও বেশি অলস পড়ে আছে। বিধি অনুযায়ী তহবিলে জমা টাকা দেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে খরচ করার কথা থাকলেও তহবিল গঠনের পর থেকে জমা টাকা কোনো খাতেই খরচ করা হয়নি। এ টাকা দেশের ইন্টারনেট যোগাযোগের উন্নয়নে খরচের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী শিগগিরই এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন। বিস্তারিত তানিন মেহেদের রিপোর্টে। টেলিযোগাযোগ খাতের উন্নয়নের জন্য 2011 সালে বিটিআরসির তত্ত্বাবধানে গঠন করা হয় সোশ্যাল অব্লিগেটরি ফান্ড এসওএফ। বিটিআরসির হিসেবে এখন পর্যন্ত তহবিলে জমা টাকার পরিমাণ 700 কোটিরও বেশি। বর্তমানে দেশের 4টি মোবাইল ফোন অপারেটর রবি, বাংলালিংক, এয়ারটেল ও গ্রামীণফোন তাদের বার্ষিক লভ্যাংশের 1% টাকা এই খাতে দিয়ে আসছে। কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় অলস পড়ে আছে তহবিলের টাকা। এ অবস্থায় এসব টাকা টেলিযোগাযোগের উন্নয়নে খরচ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। 500 জায়গায় যদি 500 হটস্পট দিয়ে দেওয়া হয়, ফ্রি ওয়াইফাই দিল, যেখানে 1 বছরের জন্য ব্যান্ডউইথটা খরচ বিটিআরসি যদি বহন করে, তো 1 বছরে ওই সুবিধাটা যারা পাবে তারা কিন্তু তখন আর কলেজে এসে পার্কে এসে আর ইন্টারনেট ব্যবহার করতে চাইবে না, তখন তারা বাসায় ব্যবহার করতে চাইবে। তরুণদের একটা বড় দল আছে যারা ব্যান্ডউইথের জন্য বসে আছে, তারা যদি ব্যান্ডউইথটা পায়, ব্যবহার করতে শুরু করে, তখন তারা কিন্তু কোনো না কোনোভাবে টাকা কামাইতে শুরু করবে, টাকা আর্ন করতে শুরু করবে। তখন যারা টাকা আর্ন করবে তখন তারা বাসায় এই স্পিডটা চাইবে। বিধিমালা সংক্রান্ত জটিলতার কারণে এতদিন তহবিলের টাকা খরচ করা না হলেও শিগগিরই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এটা জনগণের করের টাকা,
কাজেই আমরা এমন কোন স্থানে এটাকে ব্যবহার করতে পারবো না যেখানে সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয় বা জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। সেটার সবচেয়ে সর্বোত্তম ব্যবহার হতে পারে যে দুর্গম এলাকায় আমাদেরকে জনগণকে গ্রাহকদের আমরা যদি সেবাটা পৌঁছে দিতে পারি। পাশাপাশি প্রযুক্তি খাতে তরুণ উদ্ভাবকদের এ খাত থেকে সহায়তা করার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী। আমাদের তরুণরা আছেন, তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। করেছেন। দুপুরের সময় আরো থাকছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জমজমাট অবৈধ স্ট্রেচার ব্যবসা, বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে কর্মচারী ও বহিরাগত দালাল চক্র, ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল পরিচালকের। সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের শিগগিরই খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মানবাধিকার কাউন্সিলের জাতীয় কর্মশালার উদ্বোধন শেষে তিনি একথা জানান। এ সময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ করার জন্য, এই সরকারকে বিব্রত করার জন্য, এই যে আমরা এগিয়ে যাচ্ছি, এই এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করার জন্য এই সমস্ত কর্ম করেছেন। এই সবকিছু হত্যাকাণ্ডের মানে মূল একে কারা ঘটিয়েছে, কারা অর্থায়ন করেছে, এগুলো কিন্তু আমরা তদন্ত করে আমরা কাছাকাছি আসি। তদন্তের স্বার্থে অনেক কিছু অনেক সময় আমরা বলছি না, আমরা শুধু এইটুকুই বলবো, আমরা শীঘ্রই আপনাদেরকে সমস্ত কিছু আমরা বলে দিতে পারবো। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন চরম সংকটের সম্মুখীন উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলেছেন, দলটির ভাঙন এখন কেবল সময়ের ব্যাপার। তারা অভিযোগ করেন, বিএনপির মূল নেতৃত্বের সঙ্গে জঙ্গিবাদের যোগাযোগ রয়েছে। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় একথা বলেন তারা। দুইজন শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার পথে বেগম খালেদার যে মামলা যেই গতিতে চলছে তাতে নিষ্পত্তি হতে খুব বেশি দিন সময় লাগবে না। 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলা ডিসেম্বর জানুয়ারিতে এটা নিষ্পত্তি হয়ে যাবে আমরা আশা করছি। সেইখানেও তারেক রহমানের পার পাওয়ার কোনো সুযোগ নাই। এমন একটা অবস্থায় বিএনপি করছে ত্রাহি অবস্থা। তাদের মূল নেতৃত্বই আজকে চরম বিপদের সম্মুখীন। দুই নেতৃত্বের এই মামলা দুটি নিষ্পত্তি হয়ে যাচ্ছে এবং তাদের ভাগ্যে কি হবে এটা তারা বুঝতে পারে। এই তাদের নেত্রীর এই বিপদের সময় তারা আজকে বিএনপিকে ত্যাগ করার জন্য, আজকে দেখেন এই একজন বিএনপি থেকে সরে গেছেন শমশের মবিন চৌধুরী, কোনো অবস্থাতেই গণতন্ত্রীয় প্রিয় এবং শুভবুদ্ধি সম্পন্ন নেতৃবৃন্দ এই তাদের সাথে থাকবে না এবং বিএনপির ভাঙ্গন এটা কেবলমাত্র সময়ের ব্যাপার মাত্র। এই বিএনপি আর এখন আর বিএনপি নাই, যেই দলের মূল চরিত্র হলো মানুষ হত্যা করা আর মানুষ হত্যা করে উল্লাস করে, সেই দলের কাছে কোনো বিবেকবান মানুষ থাকতে পারে আমার তো মনে হয় না। সরকারের চাপে শমশের মবিন চৌধুরী রাজনীতি থেকে অবসরে গেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, বিএনপি ভাঙার যে স্বপ্ন দেখছে সরকার তা কখনোই বাস্তবায়ন হবে না। তিনি অসুস্থ, তার চিকিৎসা বাধাগ্রস্ত করার জন্য তার পাসপোর্ট আটকে রেখে তার উপর এক ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে এবং তিনি সিজন্ড পলিটিশিয়ান না। এই চাপ তিনি হয়তো সহ্য করতে পারেন নাই এবং তিনি রাজনীতি থেকেই অবসর নিয়েছেন। এটাতে আওয়ামী লীগের আনন্দিত হওয়ার কোনো কারণ দেখি না, তবে তাদের আনন্দিত হওয়ার আর তেমন কোনো কারণ নাই বলেই বোধহয় এই ব্যাপারে একটু আনন্দিত হয়েছে। বিএনপি থেকে কে যাচ্ছে এটা না করে তারা নিজেদের ঘর সামলানো ভালো হবে। ক্ষমতা যতদিন আছে ততদিন মনে হয় ঠিক আছে আর কি, কিন্তু ভেতরে ভেতরে কতদূর ক্ষয় হয়ে যাচ্ছে এটা তাদের বোঝা উচিত। রাজধানীর পাইকারি বাজারে হঠাৎ করে আবারও বেড়ে গেছে পেঁয়াজের দাম। প্রায় দ্বিগুণ বেড়েছে আদার পাইকারি দর, বেড়েছে আলুর দামও। তবে মিনিকেট চালের দাম কমেছে কেজিতে 1 থেকে 2 টাকা পর্যন্ত। অন্য সব চালের দাম স্থিতিশীল রয়েছে তেল, ডাল ও মশলার বাজারও। মোহাম্মদপুর কৃষি মার্কেট পাইকারি বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু।
কৃষি মার্কেটের পেঁয়াজ, রসুন, আদার পাইকারি বাজারের চিত্র এটি। অন্য সময় ক্রেতার ভিড় আর কাঁচামালের বস্তা ওঠানামার কাজে কুলিদের ব্যস্ততায় মুখরিত থাকে এই বাজার। কিন্তু শুক্রবার দেখা গেল ভিন্ন চিত্র। একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে আরেক দফা। 40 থেকে 42 টাকার দেশি পেঁয়াজের পাইকারি দর 58 থেকে 60, আর ভারতীয় পেঁয়াজের পাইকারি দর কেজিতে 10 থেকে 12 টাকা বেশি। মোকামে পেঁয়াজের দাম বাড়ছে। টেলিফোনের যুগ, সকাল 8.50 টাকা রেট পেয়েছি, 8.50 টাকা আমার পেঁয়াজ বেচবেন না, আমরা তো ব্যাপারী মাল বেশি। হঠাৎ করে কোন জায়গার তো পেঁয়াজ নাই জন্য কারণে পুরো বাংলাদেশে পেঁয়াজ শর্ট হয়ে গেছে। আবার এই কারণে পেঁয়াজের বাজার বাড়ে গেল। এদিকে আদার দাম প্রায় দ্বিগুণ হয়েছে হঠাৎ করেই। বস্তা প্রতি 100 টাকা বেড়েছে আলুর পাইকারি দর। 1550 টাকার আলুটা বিক্রি করতেছি আমরা 1700 টাকায়। 4 দিনে বাড়ছে এটা। আদা সকালে বিক্রি করছি আমি 85 টাকা, এখন বিক্রি হয়ে যাচ্ছে 100 টাকা, 105 টাকায়। আলু আপনার বিক্রমপুরের বেচতে আছে আপনার 1750, আর রাজশাহীতে বেচতে আছে 1800 টাকা বস্তা। আদা আসলে আপনার 52 টাকা 50 টাকা, এই আদা বেচতে আছে আপনার 100 টাকা। তবে কিছুটা স্বস্তি ফিরে এসেছে চালের বাজারে। প্রকারভেদে মিনিকেটের পাইকারি দর কেজি প্রতি 1 থেকে 2 টাকা পর্যন্ত কমেছে। স্থিতিশীল রয়েছে অন্য সব ধরনের চালের দাম। সামনে দাম আরো কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মিনিকেটটা 38 থেকে 42, আর নাজির চাল আপনার 48 থেকে 52 টাকা কেজি। আর অন্যান্য চাল যেমন 28, স্বর্ণা, এগুলি আগের মতোই। আমার পিছনে কারণ হলো নতুন উঠবে একটা ভাব। দ্বিতীয় কথা হলো যে ঈদের পরে তো মোটামুটি গাড়ি অ্যাভেলেবেল, ভাড়া ভরা একটু কমে আসছে। সামনে তো আমন সিজন, নাজির চাল ওঠে, মোটা ওঠে, তো 28, 29 দাম খুব একটা মনে হয় কমবে না সামনে। কিন্তু আপনার ওই যে মোটা, তারপর হলো আপনার নাজির চাল, এইগুলোর দাম কমবে। এদিকে খোলা পাম অয়েল ও সয়াবিন তেল, ডাল ও মশলার বাজার স্থিতিশীল রয়েছে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জমজমাট এখনো অবৈধ স্ট্রেচার ব্যবসা। চলাফেরায় একেবারে অক্ষম রোগীদের বাধ্য হয়ে উঠতে হয় স্ট্রেচারে, কিন্তু এজন্য প্রতিটি রোগীকে গুনতে হয় কমপক্ষে 100 থেকে 300 টাকা পর্যন্ত। রোগীদের অভিযোগ, কর্মচারী ও বহিরাগত দালাল চক্র হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। হাসপাতাল পরিচালকের সামনেই এই অবস্থা চললেও আশ্বাস দিলেন দ্রুত ব্যবস্থা নেয়া। রংপুর মেডিকেল নিয়ে মানিক সরকারের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। হাসপাতালে ভর্তি থেকে শুরু করে বিদায়, সবখানেই জমজমাট স্ট্রেচার ব্যবসা। রোগী ও তাদের অভিভাবকদের অনেকটা জিম্মি করেই আদায় করা হচ্ছে টাকা। তবু অল্পতে তুষ্ট না তারা, অনেকটা দর কষাকষির মাধ্যমেই নিচ্ছে 1 থেকে 300 টাকা। আর ক্যামেরা দেখার সাথে সাথে সটকে পড়ে তারা। অবশ্য তাদের দাবি, খুশি হয়েই রোগীর অভিভাবকরা দেয় টাকা। আমি বলছি যে নিব না, ওনারা জোর করে আমাকে দিচ্ছে। না দাদা, আপনাকে মাপ চাই। শেখার জন্য ওরা আসতেছে টলি নিয়ে, এই জন্য আমি আসছি। যদি একটা রোগী যদি পাই, সহযোগিতা করি, 10-20 টাকা যা দেয় এটা নিয়ে চাটা খাই। আর ভুক্তভোগীদের অভিযোগ, ভর্তির পর বিছানা থেকে পরীক্ষা নিরীক্ষা সহ যে কোনো স্থানে যেতেই স্ট্রেচারের জন্য টাকা লাগে। টাকা না দিলে স্ট্রেচার থাকলেও মেলে না তা। আমরা যখন রোগী নিয়ে আসি তখন ওখানে চার্জ ফি 50 টাকা নেয়। আমরা নিজে করে যদি টলি নিয়ে যেতে পারি, ওনারা আবার আমরা নিয়ে যাওয়ার পর টলি নিয়ে 100 টাকা নেয়। এমন চিত্র খোদ হাসপাতালের পরিচালক তার কক্ষে বসে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করলেও তিনি জানালেন বিষয়টি শুনেছেন, দিলেন ব্যবস্থা নেয়ার আশ্বাসও। সব শ্রেণীর ডাক্তার কর্মচারী নিয়ে বসে যাতে কোনো তরফ থেকে এদেরকে উৎসাহিত না করা হয় এবং এটাকে রোধ করা যায়, এই মর্মে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 300 রোগী স্ট্রেচারে যাতায়াত করে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। সামর্থ্য নেই বই কেনার, টাকা থাকলেও ভটভটিতে নয়তো 7 কিলোমিটার পায়ে হেঁটেই যেতে হয় কলেজে। আর সংসারের অভাব মেটাতে মাঠে নামতে হয় কাস্তে হাতে। তারপরও পড়ালেখা চালিয়ে যেতে আপ্রাণ লড়ছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার 3 কন্যা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রকিবুল হাসানের রিপোর্ট। প্রতিদিন সকালে গোদাগাড়ীর আগলপুর গ্রামের 3 কন্যা কাজের সন্ধানে বের হয়ে আসে মাঠে। 2 বোন রুমি ও সুমি রাজশাহীর রাজাবাড়ীহাট ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের শিক্ষার্থী। সংসারের অভাব আর পড়ালেখার খরচ জোগাতে কলমের পাশাপাশি মায়ের সাথে কাস্তে ধরতে হয় তাদের। একই অবস্থা এবার উচ্চ মাধ্যমিক পাশ করা বিপতি ক্যারকাটারের। 4 বছর আগে আদিবাসী এই তরুণীর বাবা পরিবার ছেড়ে চলে যায় ভারতে। বছরে 4 মাস কাজ পেলেও বাকিটা সময় প্রায় অনাহারেই দিন কাটে তাদের। তারপরও সাহসী এই 3 তরুণী স্বপ্ন পূরণের আশায় একটুও দমেনি।
কলেজে যখন যাই তখন মা বলে যে ভাড়া নেই, তখন কষ্ট লাগে খুব। আমি ব্যাংকে কোনো হিসাব নিকাশের কাজ করবো, এটা ইচ্ছা আছে। সেনাবাহিনীতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি তো জানি না যে কিভাবে সেনাবাহিনীতে যেতে হয়। সন্তানকে এগিয়ে নেওয়ার আশায় দিনভর মায়ের এই পরিশ্রম, তবু তার দুচোখ জুড়ে দুশ্চিন্তার ছায়া। পাট খাটে ছেলেপেলেকে পড়াচ্ছি, কোনো রকম কষ্ট মষ্ট করে, খুব সমস্যা হয়। ভালো করে লেখাপড়া করবে, লেখাপড়া করে চাকরি বাকরি করবে। কলেজের অধ্যক্ষ বললেন, কেউ তাদের সহযোগিতার হাত বাড়ালে পূরণ হবে তাদের স্বপ্ন। এনজিও বা কোনো সহৃদয় ব্যক্তি যদি তাদেরকে কোনো আর্থিক সহায়তা করে, তাহলে এরা লেখাপড়া নিশ্চয় ভালো করবে। অবশ্য তিন কন্যার উচ্চশিক্ষায় সহযোগিতার আশ্বাস দিলেন আদিবাসী এই নেতা। লেখাপড়া করার সহযোগিতা আমরা অবশ্যই করব, যাতে তারা মানুষের মতো মানুষ হয়। শারীরিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবার পরও পুলিশের চাকরি হয়নি বিপত্তির, তবু স্বপ্ন ছুঁতে মন ভাঙেনি তার। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় পানি সরবরাহের জন্য প্রায় 2 কোটি টাকা ব্যয়ে 1.5 দশক আগে একটি প্রকল্প বাস্তবায়িত হলেও এখনো 1 ফোঁটা পানি পায়নি পৌরবাসী। 1997 সালে প্রকল্পটি পৌরসভার কাছে হস্তান্তর করা হলেও কর্তৃপক্ষের উদাসীনতায় নষ্ট হয়ে গেছে পানির পাম্প, মাটির নিচে সরবরাহ পাইপলাইন সহ অন্যান্য যন্ত্রপাতি। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পানি সরবরাহ ব্যবস্থা চালু করতে নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুন রশিদের রিপোর্ট। গৌরীপুর পৌরসভায় পানি সরবরাহের জন্য 1995-96 অর্থ বছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় 2 কোটি টাকা ব্যয়ে 2টি গভীর নলকূপ ও 17 কিলোমিটার পাইপলাইন স্থাপন করে। প্রকল্প বাস্তবায়ন শেষে 1997 সালে পৌরসভার কাছে হস্তান্তরের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। 15-16 বছর ধরে জানতেছি যে এই গৌরীপুরে পানির জন্য পাইপ বসানো হয়েছে, কিন্তু আমরা আসলে পানি কোনো পাই নাই এই পর্যন্ত। পাইপ দিতে পৌরসভায় সারা শহরেই, কিন্তু এই পর্যন্ত আমরা কোনো পানি পাই নাই। পানি পাইছে না, খালি শুনতেছি পানি আইবে। দীর্ঘদিন যাবৎ কোটি কোটি টাকার সম্পদ মাটির নিচে পড়ে রয়েছে। এদিকে 2টি পাম্প হাউসের একটি তালাবদ্ধ থাকলেও অন্যটিতে সপরিবারে বসবাস করছেন পৌরসভার এক কর্মচারী। এ বিষয়ে কথা বলতে বারবার যোগাযোগ করেও দেখা মেলেনি পৌর মেয়রের। কোনো অফিস তথ্য সাক্ষাৎকার মেয়রের পারমিশন ছাড়া কোনো কর্তৃপক্ষ দিতে পারবে না। আপনার কোনো প্রশ্ন আছে? আপনার কোনো প্রশ্ন জবাব আমি দিতে পারবো না মেয়র ছাড়া। এ অবস্থায় জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, গৌরীপুর পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থা চালু করতে প্রায় 4 কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলতি বছরই শুরু হবে। প্রকল্পের আওতায় আমাদের নতুন করে 3টি ডিপ টিউবওয়েল, 15 কিলোমিটার পাইপলাইন, 4টি কমিউনিটি ল্যাট্রিন এবং 30টি হস্তচালিত নলকূপ আমরা স্থাপন করব। 1927 সালের 1 জানুয়ারি স্থাপিত গৌরীপুর পৌরসভায় প্রায় 70,000 লোকের বাস। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে শীত নামতে শুরু করেছে উত্তরের জনপদ গাইবান্ধায়। শীতের পদধ্বনি শঙ্কিত করে তুলেছে খেটে খাওয়া অভাবী মানুষদের। অন্যদিকে শীতজনিত রোগবালাই থেকে রক্ষা পেতে সতর্ক থাকার পরামর্শ দিলেন চিকিৎসকরা। ওবায়দুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। নীরব প্রকৃতি, চারিদিকে শীতল হাওয়া, কুয়াশায় ঢাকা পথঘাট, শিশির ভেজা গ্রামের মেঠো পথ, দুর্বাঘাস বা ধান গাছের পাতায় পাতায় মুক্ত দানার মতো জমাট বাঁধা শিশির কণা জানান দেয় শীতের আগমনী বার্তা। ভোরের আলো ফোটার পর গ্রামের মানুষ যখন বেরিয়ে আসে, রক্তিম সূর্য তখন কুয়াশা ভেদ করে পূব আকাশে হাজির হয় লাল আভা নিয়ে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য কাছে টানে না খেটে খাওয়া মানুষদের। এ মানুষগুলোর কাছে শীত মানেই যেন কষ্ট। এবার তো আগুরি শীত শুরু হয়েছে, বেশি গরম কাপড় লাগবে, তা এখন বাচ্চা কাচ্চা নিয়ে তো রাস্তাঘাটে বাড়ানো যাবে না, অভাবী সংসার। শীত যখন দরজায় কড়া নাড়ছে, তখন গ্রাম শহরের রাস্তাঘাটে মোড়ে মোড়ে ভাপা পিঠার আয়োজন, আর দোকানকে ঘিরে চলছে গল্পগুজব আর আড্ডা। শীতের টাইমে ভাপা পিঠাটা ভালো লাগে, আবার একটু গরম পাওয়া যায়। আমাদের উত্তরবঙ্গের দিক শীত আরো ভালো পড়ছে, এখন ভালো লাগে, এই জন্য খাইতেছি আর কি। এদিকে শীতকালে নিজেকে সুস্থ রাখতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিলেন এই চিকিৎসক। বাচ্চাদের এবং বাচ্চার মায়েদের উদ্দেশ্যে বলতে চাই, সাধারণত বাচ্চাদেরকে গরম কাপড় পরাতে হবে, পাশাপাশি বাচ্চাদের যেন ঠান্ডা না লাগে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। জেলার 7টি উপজেলায় 29 লাখ মানুষের বসবাস, এর মধ্যে প্রায় 30% হতদরিদ্র। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।
যশোরের বেনাপোলে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ২৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে ১১ জন নারী ও ২ শিশু রয়েছে। বেনাপোলের পুটখালী সীমান্তে গত রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান চালায় বিজিবি। এ সময় ২ শিশু ও ১১ নারী সহ ২৭ বাংলাদেশিকে আটক করা হয়। পরে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। এদিকে আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশের গ্রামীণ অর্থনীতির অনেকটাই পোল্ট্রি শিল্প নির্ভর। এখনো অনেক মানুষের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও পুষ্টির চাহিদার জন্য পোল্ট্রি শিল্পের গুরুত্বও অনেক বেশি। যদিও দেশে প্রতি বছর বিভিন্ন রোগে ভুগছেন এর সঙ্গে যুক্ত সবাই, তবে সেদিক থেকে অনেক এগিয়ে রয়েছে নরসিংদী সদর উপজেলার পোল্ট্রি ব্যবসায়ী আর কর্মচারীরা। টিকিউএম প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে জাইকার কারিগরি সহযোগিতায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ২০০৭ সাল থেকে জনসেবার মানোন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলছে। আশিকুর রহমান পিয়ালকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শাফিন জাহিদ, ছবি তুলেছেন সাইদুল ইসলাম। বাতাসের সাথে প্রতিনিয়তই উড়ে বেড়ায় মুরগির পালক। এই পালক ছড়াচ্ছে রোগ জীবাণু, যার ফলে প্রতিনিয়তই রোগাক্রান্ত হচ্ছেন এই শিল্পের সাথে জড়িত ব্যবসায়ী আর কর্মচারীরা। বেসরকারি এক হিসেব মতে পোল্ট্রি শিল্পে বর্তমানে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত। বিশেষজ্ঞরা বলছেন, একজন মানুষ যদি ৬ মাস এই শিল্পের সাথে জড়িত থাকে, তাদের প্রত্যেকে কোনো না কোনোভাবে যক্ষ্মা, টাইফয়েড, ডায়রিয়া, বার্ড ফ্লু, অ্যাজমা আর শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগবেন। এই ডাস্ট এবং পোল্ট্রি থেকে যে মাইটগুলো হয়, এই মাইটগুলো তাকে ইনহেলেশনের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তাদের ফুসফুসে যায়। পরবর্তীতে তারা রেসপিরেটরি প্রবলেমে সাফার করে। ২০১৪ সালে সুপরিবর্তন সম্ভব স্লোগানে কাইজেন ধারণা থেকে পোল্ট্রি শিল্পে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয় নরসিংদীর সদর উপজেলায়। কাইজেন কাজ করে জনস্বাস্থ্য সচেতনতা আর খাদ্য নিরাপত্তা নিয়ে, যার সুফলও পেয়েছেন এখানকার ব্যবসায়ী আর কর্মচারীরা। পশু সম্পদে যখন ট্রেনিং নেয় তখন আমরা মাস্ক ব্যবহার করি। মাস্ক ব্যবহার করার আমাদের আগের থেকে শারীরিক অবস্থা অনেক ভালো হয়। ভালোভাবে থাকতে হবে, এখানে যা থাকবে সব পরিষ্কার করে রাখা, নিজেরা পরিষ্কার থাকা, সবসময় মাস্ক ব্যবহার করা। সেফ মিট সেফ হেলথ স্লোগানে কাজ করেছে জাইকার এই কাইজেন প্রজেক্ট। বিশেষজ্ঞরা বলছে, দেশে পোল্ট্রি শিল্পের সাথে জড়িত সব ব্যবসায়ী আর কর্মচারীদের যদি প্রয়োজনীয় মাস্ক, বালতি, বাকেট আর হ্যান্ড গ্লাভসের মতো উপকরণ সরবরাহের পাশাপাশি ব্যবহারেও অভ্যস্ত করা যেতে পারে, তাহলে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষা হবে, ঠিক তেমনিভাবে অন্যদিকে নিশ্চিত হবে নিরাপদ খাদ্য। নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক গ্রাম থেকে শাফিন জাহিদ, সময় সংবাদ। আমদানি কম হওয়ায় কিছুটা অস্থির হয়ে উঠেছে দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। গেল এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে আদা, পেঁয়াজ ও রসুনের দাম। বুকিং রেট বেড়ে যাওয়ায় ভারত, পাকিস্তান, মিশর এবং চীন থেকে পণ্য আমদানি কমিয়ে দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা, আর তারই প্রভাব পড়ছে বাজারে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় অস্থির হয়ে উঠেছে দেশের অন্যতম মশলা আদা, রসুন এবং পেঁয়াজের বাজার। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি পণ্যের দাম বেড়েছে কেজি প্রতি ৮ থেকে ১৫ টাকা পর্যন্ত। মূলত প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান এবং মিশর ও চায়না থেকে আমদানি করা হয় এই তিনটি মশলা। সেসব দেশে বুকিং রেট বেড়ে যাওয়ায় আমদানি অনেকটা কম হচ্ছে, আর তার প্রভাব পড়েছে দেশের বাজারে। এখানে যেগুলো আমদানি আছে, মানে বিভিন্ন ভারত থেকে, চায়না থেকে, মিশর থেকে যেগুলো আছে, বা আমদানি একটু কম হয়েছে, সেই জন্য দাম একটু বাড়তে গেছে। আদা, রসুন, পেঁয়াজ তো একটু সংকট, আর আমরা আমদানি কম, তো এই জন্য দাম একটু বাড়তি। ইন্ডিয়া থেকে মাল কম আসে, ইন্ডিয়া থেকেও কম আসার সত্যের দাম বেড়ে গেছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩৫ টাকা, আর রাস্তা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। একইভাবে গত সপ্তাহে আদা বিক্রি হয়েছিল ৮০ টাকায়, আর রাস্তা বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা। একইভাবে বেড়েছে রসুনের দামও। ব্যবসায়ীরা বলছেন, বুকিং রেট কমলে আগামী ১ থেকে ২ সপ্তাহের মধ্যে এসব পণ্যের দাম আবার ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। ইন্ডিয়ার দাম বেড়ে গেছে, আর এই পূজার বন্ধ হয়ে গেছে, বন্ধ যাওয়াতে একটু এলসি গুলো এলোমেলো হয়ে গেছে, দাম অটোমেটিক বেড়ে গেছে। রসুনের দামও বেড়ে গেছে, রসুন এখানে বুকিং বেড়ে গেছে চায়নাতে, যার জন্য রসুন দাম বেড়ে গেছে। আমদানি কম হয়েছে, এই জন্য আদার বাজারটা বাড়ছে। পেঁয়াজও আমদানি কম, এই জন্য বাজারটা একটু বাড়ছে। তবে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে হয়তো নিয়ন্ত্রণ আসবে না, বরঞ্চ বেড়ে চলবে এই তিনটি গুরুত্বপূর্ণ মশলার দাম। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
মিশরের সিনাই উপত্যকায় 2 শতাধিক আরোহী নিয়ে একটি রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। মিশরীয় প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বিমান বিধ্বস্তের খবরটি নিশ্চিত করেছে বিবিসি। তবে এই ঘটনায় কতজন হতাহত হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। খবরে বলা হয়, রুশ বিমানটি মিশরের পর্যটন নগরী শার্ম আল শেখ বিমানবন্দর থেকে রাশিয়ার পিটার্সবার্গে যাচ্ছিল। বিমানটির বেশিরভাগ যাত্রী রাশিয়ার পর্যটক বলে জানা গেছে। যদিও এর আগে মিশরীয় বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল 212 জন যাত্রী নিয়ে নিখোঁজ বিমানটি তুরস্কের আকাশ সীমায় নিরাপদেই রয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় একমত হলেও আসাদের ক্ষমতায় থাকা না থাকা নিয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন কূটনীতিকরা। তবে সিরিয়ায় নতুন করে নির্বাচন অনুষ্ঠানে কাজ করার বিষয়ে সমঝোতা হওয়ার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এদিকে সিরিয়ায় আইএস বিরোধী লড়াইয়ে মধ্যপন্থী বিদ্রোহীদের সহায়তায় বিশেষ বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সিরিয়া সরকারের অনুমতি ছাড়া কেউ সেখানে সামরিক শক্তি প্রয়োগ করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। শুক্রবার ভিয়েনায় প্রায় 8 ঘন্টা ধরে চলা বৈঠকে বিশ্ব কূটনীতিকরা মোটা দাগে কয়েকটি বিষয় একমত হন। সেগুলো হলো সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষের মধ্যে সংলাপ আয়োজন, সব পক্ষের অংশগ্রহণে জাতিসংঘের মধ্যস্থতায় দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠান, যুদ্ধবিরতিতে পৌঁছার খসড়া প্রণয়ন ও সিরীয় নাগরিকদের ত্রাণ সহায়তা বাড়ানো। ভিয়েনায় আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে অংশ নেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টিফেন দে মিস্চুরা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাজনৈতিক সমাধানের পাশাপাশি সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে। তবে স্বীকৃত কোনো জঙ্গি গোষ্ঠীকে এ যুদ্ধবিরতির সঙ্গে সম্পৃক্ত করা ঠিক হবে না। যুক্তরাষ্ট্র মনে করে প্রেসিডেন্ট আসাদ কখনো সিরিয়ার সব পক্ষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবে না। ভিয়েনা সম্মেলনের মধ্য দিয়ে সিরিয়ার সরকার পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগ শুরু হলো। তবে সিরীয় জনগণের ওপর তাদের ইচ্ছার বাইরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে 6 মাসের মধ্যে আসাদের অপসারণের বিষয়ে ইরান রাজি হয়েছে এমন খবর প্রকাশিত হলেও বিষয়টি অস্বীকার করেছে তেহরান। ভিয়েনা সম্মেলন শেষ হতে না হতেই শুক্রবার প্রায় 50 সদস্যের একটি মার্কিন বিশেষ বাহিনী সিরিয়ায় পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা সিরিয়ার উত্তর অঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকায় আসাদ বিরোধী মধ্যপন্থী বিদ্রোহীদেরকে সহায়তা দেবে বলে জানায় হোয়াইট হাউস। তবে যুক্তরাষ্ট্রের এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মস্কো। এতে করে দেশটিতে ছায়াযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সিরিয়ায় সামরিক শক্তি প্রয়োগ করতে হলে অবশ্যই দেশটির সরকারের অনুমতি লাগবে বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। লা লিগার খবর। পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করতে লাস পালমাসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে 2 দলের এই ম্যাচ শুরু হবে আজ রাত 9টায়। এবারের লিগে এখন পর্যন্ত 9 ম্যাচে 6টিতেই জয় আর 3টিতে ড্র নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ শক্তিমত্তায় প্রতিপক্ষ লাস পালমাসের চেয়ে অনেক গুণে গিয়ে। কেননা 13 মৌসুম পর আসা নতুন ক্লাবটির এখন পর্যন্ত এই মৌসুমে জয় মাত্র 1টিতে। তার উপর আবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হবে খেলা। সেই সঙ্গে বেনজেমা, রদ্রিগেজদের দলে ফেরা কিছুটা হলেও স্বস্তি দেবে স্বাগতিকদের। যদিও ইনজুরির কারণে বেল, রামোস ও কারভাজালকে এ ম্যাচে পাচ্ছে না লস ব্লাঙ্কোসরা। তারপরও রোনালদোদের নিয়ে এ ম্যাচে জয় তুলে নিতেই মাঠে নামবে বেন্তিজের দল। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। স্ট্যামফোর্ড ব্রিজে লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি আতিথ্য দেবে লিভারপুলকে। হাই ভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 6:45টায়। অন্যদিকে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ নরউইচ সিটি। এছাড়া ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেডের, আর সোয়ানসি সিটি আতিথ্য দেবে আর্সেনালকে। এই ম্যাচগুলো শুরু হবে আজ রাত 9টায়। চেলসি লিভারপুল দুদলের এই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। হেভিওয়েট এই 2 ক্লাবের পয়েন্টের ব্যবধান 3 হলেও চেলসি আছে 15তম স্থানে আর লিভারপুল 9ম স্থানে। অলরেডদের বিপক্ষে শেষ 6 লিগ ম্যাচের একটিতেও না হারলেও স্ট্যামফোর্ড ব্রিজে লিভারপুলের বিপক্ষে শেষ 5 ম্যাচের মাত্র একটিতেই জয় আছে ব্লুজদের। আর চলতি মৌসুমের বাজে পারফরমেন্সের সাথে যোগ হয়েছে দিয়েগো কস্তা, পেদ্রো ও ইভানোভিচের ইনজুরি। তাই লিভারপুলের বিপক্ষে জয় পাওয়াটা কঠিন হবে হোসে মরিনহোর শিষ্যদের জন্য।
অন্যদিকে ইয়র্গান ক্লপের অধীনে ড্রয়ের বৃত্ত ভেঙে জয় পেয়েছে লিভারপুল। তার উপর আবার অতিথিরা এই ম্যাচে পাচ্ছে ইনজুরি কাটিয়ে ফেরা ক্রিশ্চিয়ান বেন্টেকে ও সাসপেনশনের খরা কাটিয়ে দলে ফেরা জেমস মিলনারকে। তাই ক্লপের অধীনে জয় ধারাবাহিকতা ধরে রাখতে চায় অলরেডরা। এদিকে লিগের শেষ 10 ম্যাচের 7টিতে জয়, 2টিতে হার আর 1টিতে ড্র। এমন পরিসংখ্যান নিয়েই ইতিহাদে ম্যানচেস্টার সিটি আতিথ্য দিতে যাচ্ছে নরউইচ সিটিকে। তবে স্বাগতিকরা এই ম্যাচেও পাচ্ছে না আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরোকে। তবে ইনজুরি কাটিয়ে ফেরার সম্ভাবনা আছে সিলভা ও জাবালেতাদের। তাই নরউইচের বিপক্ষে পুরো 3 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করতে চায় পেলেগ্রিনির দল। ঘরের মাঠ শেলহার্স্ট পার্কে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেস। দু দলের 12 বারের দেখায় 10 জয় পরিসংখ্যানে এগিয়ে আছে রেড ডেভিলরা। তাই মিডলসবরোর বিপক্ষে হারের ক্ষত ভুলে ইগলসদের বিপক্ষে জয় তুলে নিতে চায় লুই ভ্যান হলের শিষ্যরা। অন্যদিকে সোয়ানসি সিটির মাঠ লিবার্টি স্টেডিয়ামে আতিথ্য নেবে আর্সেনাল। ম্যান সিটির সমান 22 পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের 2 নম্বরে আছে গানাররা। গেল ম্যাচে আর্সেনাল হারলেও লিগের শেষ 11 অ্যাওয়ে ম্যাচের 9টিতে জয়ের রেকর্ড বাড়তি আত্মবিশ্বাস যোগাবে গানারদের। তাছাড়া এ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়াতে পারলেই ওয়েঙ্গারের অধীনে সব রকম প্রতিযোগিতায় 2000 গোল পূরণের রেকর্ড গড়বে গানাররা। ফারজানা মুমু, সময় সংবাদ। পৃথিবী থেকে খারাপ আত্মা আর পৈশাচিক অস্তিত্বকে দূরে সরাতে প্রতি বছর 31শে অক্টোবর উদযাপিত হয় হ্যালোউইন উৎসব। মৃতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয় এই উৎসবে। শুক্রবার হ্যালোউইন উৎসব শুরুর আগেই শিশু কিশোরদের জন্য হোয়াইট হাউসে এক অন্যরকম মজার পরিবেশ তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। লম্বা ভৌতিক পোশাক পরা কিম্ভূত সাজের মানুষটি দেখে ভয়ে ভিড়মি খাচ্ছে না কেউই। এমনকি ছোট শিশুরাও হাসছে, খেলছে আর চেখে নিচ্ছে আনন্দের রস। আর হবেই বা না কেন, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট দিচ্ছেন হ্যালোউইন ট্রিট, নিজ হাতে তুলে দিচ্ছেন মজাদার সব চকলেট। তাই খারাপ ও অশুভ শক্তিকে দূরে ঠেলে শুভ শক্তিকে আমন্ত্রণ জানানোর এই উৎসব হয়ে ওঠে দ্বিগুণ খুশির। বিশ্বজুড়ে হ্যালোউইন উৎসব পালনের ধুম লেগেছে 30 অক্টোবর থেকেই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন উপহার আর চকলেটের দোকানেও মিষ্টি খাবারের সঙ্গে মিলছে ভৌতিক সাজ পোশাকের নানা অনুষঙ্গ। মেক্সিকোতে কেক ও পেস্ট্রির দোকানগুলোতে মিলছে ভয়ঙ্কর দর্শন সব কেক। খেতে মিষ্টি হলে কি হবে, কাটা হাত পা, রক্তাক্ত খুলির আকৃতির কেকগুলো দেখলে জিভে জল আসার বদলে গা শিরশিরে অনুভূতিই যে বেশি হবে তা আর বলার অপেক্ষা রাখে না। হ্যালোউইন উৎসব ঘিরে মানুষের জন্য এত সব আয়োজন, পশু পাখিরাই বা বাদ যাবে কেন? তাই তো রসালো কুমড়োকে ভৌতিক চেহারা দিয়ে ইউক্রেনের চিড়িয়াখানায় বাঘ, হাতি, ভাল্লুক সবারই জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এই হ্যালোউইন ট্রিট। আমরা এই বছর হ্যালোউইনের আনন্দ প্রকৃতির মাঝে ছড়িয়ে দিতে চেয়েছি। চিড়িয়াখানার জীবজন্তুরাও এখন এই উৎসবের অংশ। ভল্লুকটার লাফালাফি দেখতে আমি প্রায়ই আসি। একে কুমড়া খেতে দেখে খুব মজা লাগছে। 31 অক্টোবর হ্যালোউইন উৎসব পালন পশ্চিমা বিশ্বে অনেক পুরনো প্রথা। প্রতিবেশীদের কাছ থেকে চকলেট নেওয়া, বন্ধুদের জন্য বিভিন্নভাবে ভয়ের পরিস্থিতি তৈরি করে আর কুমড়ার মধ্যে বাতি জ্বালিয়ে ছড়িয়ে দেওয়া আনন্দের মধ্য দিয়ে মূলত মৃতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। 2 শতাধিক যাত্রী নিয়ে নিখোঁজ রুশ বিমান মিশরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত। আশঙ্কায় মারা গেছেন আরোহীদের সবাই। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে শতাধিক ককটেল ও অস্ত্রসহ 2 জামায়াত কর্মী আটক। পুলিশের ধারণা যুদ্ধাপরাধীদের বিচার বানচালে নাশকতার চেষ্টা। যুদ্ধাপরাধীদের বিচার যতই বিলম্বিত হবে দেশের নিরাপত্তা ততই বিঘ্নিত হবে, গোলটেবিল বৈঠকে মত সুশীল সমাজের। এমপিও ভুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে মাধ্যমিক শিক্ষকদের আমরণ অনশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং বিটিআরসির ফান্ডের বিপুল পরিমাণ অলস টাকা টেলিযোগাযোগ খাতের উন্নয়নে ব্যবহারের তাগিদ, শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।